১৮৫৬ সাল বাংলা, বিহার, উড়িষ্যার সিংহাসনে তখন নবাব সিরাজউদ্দৌলা। কিন্তু তার অগোচরে বাংলার রাজনৈতিক প্রেক্ষাপট বদলের খেলা শুরু হয়ে গেছে। নবাবের বিরুদ্ধে এই ষড়যন্ত্রে লিপ্ত দেশীয় রাজারা এবং গণ্যমান্য কেউকেটারা হাত মিলিয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে। রাজপ্রাসাদের ভেতর থেকেই দুর্যোগের আভাস পাচ্ছেন নবাব। দিকে দিকে ছড়িয়ে পড়া তার গুপ্তচরেরা ঘুরে বেড়াচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে ফেলার জন্য। ওই ক্লাইভের চক্রান্তে আর কারা কারা জড়িয়ে এখনো তা জানতে পারিনি জাহাপনা। আরো কিছুদিন সময় লাগবে। দরকার পড়লে আমরা নিজেদের মধ্যে একটু যোগাযোগ রেখে না, তোমরা পরস্পরকে চেনার কোন রকম চেষ্টা করবে না। তোমাদের আসল পরিচয় শুধু আমি জানি। জি জাহাপনা। তোমরা যেতে পারো। তোমার কাজ সব থেকে কঠিন। তোমার বিপক্ষে কিন্তু পৃথিবীর সবচেয়ে ধুরন্ধর ব্যক্তি। জাহাপনা, আপনি জানেন তাকে টক্কর দেওয়ার মতো ক্ষমতা আমার আছে। কিন্তু চিন্তা করবেন না জাহাপনা, গোপালকে ঠকাবে গোপালেরই ঘরের লোক। বহুত খুব। কিন্তু কে সে? মন্ত্রী, সেনাপতি, নাকি গোপালেরই কোনো কেউ? একটু ধৈর্য ধরুন, পরে সব বলবো। ঠিক আছে, এখন বেরিয়ে পড়ো। জি জাহাপনা। মহারাজের এত বড় বিদূষকের আজ কি হাল দেখো। চল 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 রামা, জোরে জোরে, আরো জোরে। গিন্নি, ও গিন্নি, ক্ষান্ত দাও গিন্নি, ক্ষান্ত দাও গিন্নি। বাঁচাও, কোথায় আছো? মহারাজের প্রিয় গোপাল ভাঁড় আজ রাস্তায় ছুটছে। ভালো তা গোপাল, আজ কার বুক থেকে ঘুম থেকে উঠেছিলে? আমি তো গিন্নির মুখ দেখে উঠেছি, তুমি বোধহয় নিজের মুখ দেখে উঠেছ। কাল আমাকে ওজনে ঠকিয়েছিলে, আজ আমি ঠেঙিয়ে দিলাম। সদবোধ নে রাঙা, চল হাঁটে চল 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 চল। জোরে জোরে, আরো জোরে। 1 ঘন্টা আগে বেরিয়েছে, ওকে পথেই ধরতে হবে। ওই যে কুড়ে লোকটা। এ কি গোপাল দাদা, এভাবে? পেছনে যমরাজ, থোড়ি যমরানী। বলি বাড়িতে কিছু খেতে দেয় না নাকি? এই এতটুকু একটা গরুর ধাক্কা শুয়ে পড়লি? কাল পাতা শুয়ে পাই। চল রাঙা চল, চড়ে চড়ে চল চল চল। আচ্ছা, এইখানে এসে লুকোনো হয়েছে। রাজদ্রোহ হয়েছে মহারাজ, রাজদ্রোহ। মহারাজ, এই দ্রোহী নারীকে এক্ষুনি কারাগারে নিক্ষেপ করুন। তাই ভালো মহারাজ, তাই ভালো। তাতে অন্তত এই ভাঁড়ের সংসার কারাগার থেকে আমি মুক্তি পাই। তা ঘটনাটা কি মহারাজ? গোপাল গিন্নি, তুমি বলো। না মহারাজ, মহাজনে বলেছেন
নারী বাক্যে কান দিতে নেই। নারী বাক্য হাঞ্চিকা মাত্র। হাঞ্চিকা, সেটা আবার কি? আর মহাজনটাই বা কে? আগে মহাজন মানে আমি, আর হাঞ্জিকা মানে হাঁচি। এই নারী বাক্য হাঁচির মতো প্রচন্ড রোগ ছড়ায়। আমি ছড়াই না সরাই? হ্যাঁ? কার রোগ? কি রোগ? উফ, আমি কিছুই বুঝতে পারছি না। কাল বই তো আপনার এই প্রিয় ভাতটিকে প্রতিদিন সকালে কসরত করতে বলেছেন, না হলে যে ওর শরীরের কল কবজাগুলো একেবারে বিকল হয়ে যাচ্ছে। মহারাজ, চুপ! বলো গোপাল গিন্নি, বলো। ভালো কথায় কাজ না হওয়ায় আপনার এই ভাঁটটিকে আজ সকালে টেনিয়ে বার করেছি বাড়ি থেকে। বেশ করেছো। কিন্তু মহারাজ, এই রাজ্যের লোকের সামনে স্ত্রীর তাড়া খেয়ে দৌড়নো কি আমার মতো বিখ্যাত লোকের শোভা পায়? সেটাও ঠিক। তাহলে তাহলে আর কি, এই তেলে জলে যেরকম মিশ খায় না, তেমনি গোপালও শরীর চর্চা করবে না। ও তো আমি ঘরেই করতে পারি। কিভাবে? দেখাচ্ছি। ময়না, মহারাজ, শুনলাম গোপাল নাকি ওর গিন্নির হাতে মারা গেছে। আগে আপনাকে আমার শ্রাদ্ধের নিমন্ত্রণটা করে নি, তারপরে গোপাল। মরবো। আচ্ছা, চলুন মহারাজ, চলুন। আপনাকে আমি আমার আধুনিক শরীর চর্চা দেখাই। চলুন চলুন। চল। এক হাতে তেল আর এক হাতে জল, যেমনটা আপনি ঠিক চেয়েছিলেন। এবার কি করব? কি আর করবে, ওই গোপালের মাথায় ঢালো। আমার মাথায় নয়, ওখানে ঢাললো। দারুণ দারুণ। আমিও তো এরকম ভাবে ব্যায়াম করলে পারি। আমিও তাহলে আসি মহারাজ। হ্যাঁ, এসো, একেবারে এলেই খুশি হব। মানে মহারাজ রসিক মানুষ। হ্যাঁ, আর সেই রসের হাড়িটা তোমার মাথায় ঢেলে গায়ে লাল লাল পিঁপড়ে ছড়িয়ে দিলে আমি পরম সুখ পেতাম। কেন মহারাজ? খাজনা সব হিসেবে গন্ডগোল। মানুষটাই যে গন্ডগোলের। আমাকে এই রাত জেগে জেগে হিসেব ঠিক করতে হয়েছে। বিশ্রামের জন্য হিসেবখানায় খাট ঢোকাতে হয়েছে। আসলে শ্রীধরকে যে নবাব এত তাড়াতাড়ি হিসেব নিতে পাঠাবে সেটা বুঝতে পারিনি। না হলে আরো কিছু এদিক ওদিক। মহারাজ, গোপাল, তুমি মুখ বন্ধ করে ব্যায়াম কর। এই, চলো সব, চলো চলো। আমি বরং আমার কাজ শেষ করি। চলো। এত সাবধানতা কিসের? নবাবের গুপ্তচর চারিদিকে ছড়িয়ে আছে, তাদের কেউ চেনে না। আপনার সিপাহীদের মধ্যেও কিন্তু তারা থাকতে পারে। কিন্তু জগৎ শেঠ তো নবাবের নিজের লোক, আর তুমি তার খাস কর্মচারী। চিঠি পড়লেই সব পরিষ্কার হয়ে যাবে মহারাজ।
ঠিক আছে ঠিক আছে, তুমি এখন এসো এসো। মহারাজ, শ্রীধর যে এখানে শুধু হিসাব পরীক্ষার জন্যই এসেছে তা কিন্তু নাও হতে পারে। মানে? নবাবকে বিনা যুদ্ধে সিংহাসন থেকে সরানো যাবে না। রণকৌশল স্থির করার সময় এসে গেছে। ক্লাইভের সঙ্গে আপনার বন্ধুত্ব আমাদের কাজে লাগবে। আশা করি আপনি ইঙ্গিত বুঝতে পেরেছেন। আজ সব হিসাব না মেলা পর্যন্ত ছাড়বো না। রাজার সাথে দেখা হয়ে গেল। শ্রীধর, ও শ্রীধর! অদ্ভুত, লোকটা কালা হয়ে গেল নাকি? দেখতে হচ্ছে। কসরত শেষ মহারাজ। কসরত? কিসের কসরত? কি হয়েছে মহারাজ? মুর্শিদাবাদ থেকে জগৎ শেঠের চিঠি এসেছে। এখানেই তো রেখেছিলাম, কোথায় গেল? মহারাজ, চিঠিতে কি ছিল? ইংরেজদের সঙ্গে মিলে নবাবকে সিংহাসনচ্যুত করার পরিকল্পনার কথা। সর্বনাশ! এই চিঠি প্রকাশ হলে তো অনেক বড় বড় মাথা বাংলার মাটিতে করাবে, তার মধ্যে আমার মাথাও থাকবে। মহারাজ, চিঠিটা বাগানে নিয়ে যাননি তো? না গোপাল, চিঠিটা তো এখানেই রেখেছিলাম। শ্রীধর, মন্ত্রীমশাই, সেনাপতি! এই যে শ্রীধর বাবু, কোথাও বেরোচ্ছিলেন নাকি? একটু বায়ু সেবনের জন্য। কিন্তু এসব কি? গুপ্ত সংবাদ এসেছে, আপনার জীবন বিপন্ন। সে কি? আমাকে কেউ কেন? জানি না, তবে ভয় নেই, আমার লোকেরা আপনাকে নিরাপদেই রাখবে। ওরা আপনার সাথে সাথেই থাকবে। বাড়িতে ফিরতে গিয়ে অনেকটা সময় নষ্ট করে ফেলেছি, তবে আমিও দেখছি। এত চিন্তার কি আছে মহারাজ? ওর ঘরে তল্লাশি করলেই তো হয়। শ্রীধরের কূটনৈতিক রক্ষা কবচ আছে, ওভাবে হবে না। সোজা ভাবে ওর মুখ খোলানো যাবে না, তাই নবাবের কথাটা মাথায় রাখবেন মহারাজ। শ্রীধরকে গুপ্ত হত্যা করানো হোক মহারাজ। আর তারপরে ভূত হয়ে এসে বলে দেবে চিঠিটা কোথায় রেখেছে। গোপাল, ঝগড়াটা বন্ধ করো। উপায় দিতে পারলে বলো, না হয় এসো। মহারাজ, একটা কথা। বলো। মহারাজ, এই কথা আমি আগেও বলেছি। ওই জগৎ শেঠ মির্জাফরদের ত্যাগ করুন। ওই বাঘের মুখ থেকে বাঁচতে গিয়ে কুমিরের মুখে পড়বেন না। ওই ইংরেজরা আমাদের সোনার দেশের রক্ত শোষণের জন্য এসেছে মহারাজ। গোপাল, বাড়ি যাও।
কে আপনি? আমিও আপনার মতোই নবাবের গুপ্তচর। আপনার উপর নজর রেখেছিলাম। হঠাৎ প্রহরা দেখে সন্দেহ হয় আপনার কাছে গোপন কিছু খবর এসেছে। আমাকে বলতে পারেন? তাহলে আপনি দরকার পড়লে আমরা নিজেদের মধ্যে যোগাযোগ রেখে মানে না, তোমরা পরস্পরকে চেনার কোন রকম চেষ্টা করবে না। তোমাদের আসল পরিচয় শুধু আমি জানি। থেমে গেলেন কেন শ্রীধর? আপনি বলবেন যে এখানে খাজনার হিসেবে বেশ গন্ডগোল আছে। খাজনা ছাড়ুন, অন্য কোনো খবর? আর কি খবর থাকবে? আপনি নিজেকে খুব চালাক ভাবেন না? চিঠি যখন পেলামই না, তখন পড়ে থাক এখানে। একটু আধার নামলেই বাঘ চিতা বেরোবে। ব্যাস, নবাবের কাছে সংবাদ যাবে শ্রীধর সন্ধ্যা ভ্রমণে বেরিয়ে বাঘের আক্রমণে নিহত। তুই চুরি করতে এসছিস না ঘুরতে এসছিস? তাড়াতাড়ি কর। আস্তে আস্তে আস্তে, শব্দ করবেন না। আটকে গেলুম যে। আপনাকে যে আসতে মানা করিয়াছিলুম। আরে আমাকে ছাড়ো, ঘরের ভেতরে দেখো চিঠিটা কোথায় আছে। আরে এদিকে নয়, ওদিকে দেখ। হ্যাঁ হ্যাঁ, ওরে পেলি না, কিছু নেই। তোর ছাড়া কেলে পচা, তোর এত বড় সাহস, তুই আমার পিঠের ওপর পা দিচ্ছিস। কি করবো মন্ত্রী মশাই? তাইলে বেরোবো কোথা থেকে? আপনিও এরকে থাকবেন, আমিও এরকে থাকবো। কি তুমি হাওয়া খেতে বেরিয়েছিলাম, তা আপনাকে এখানে বাঘের খাবার হিসেবে কে রেখে গেল? বোধহয় তোমার বন্ধুরা। তবে তুমি যে এর পেছনে নেই তা বলতে পারি। আমি বুদ্ধিতে বিশ্বাস করি শ্রীধর, শক্তিতে নয়। তোমার কাছ থেকে যে চিঠি উদ্ধার সম্ভব নয়, সেটা বাকিরা বুঝলে তোমার ভোগান্তি কমে যাবে। ঠিক বলেছ, আমরা খুব ভালো বন্ধু হতে পারতাম গোপাল, কিন্তু সেটা সম্ভব নয়, কারণ আমরা দাঁড়িপাল্লার দুদিকে। কিন্তু আমরা সম্মানজনক শত্রু তো হতে পারি। সে তো অবশ্যই, সে তো অবশ্যই। তোমার বাড়ি এসে গেছে। তাহলে আসি, আবার দেখা হবে। বাঘের পেটে যাওয়ার থেকে এটা বরং অনেক ভালো হলো। আচ্ছা, শুভরাত্রি। তাহলে শ্রীধরের সঙ্গেও চিঠিটা নেই, ওর ঘরেও নেই। মহারাজ, শ্রীধরের বাসায় আগুন লাগিয়ে দেওয়া হোক। যদি চিঠিটা থেকেও থাকে, ধ্বংস হয়ে যাবে। আর এতক্ষণে শ্রীধর নিশ্চয়ই বাঘের পেটে চলে গেছে। মহারাজের জয় হোক। শ্রীধর বহাল তবিয়তেই আছে। ওই বাঘে তাকে খাবার আগে আমি তাকে বাঁচিয়েছি। কি মহারাজ, এটা ঠিক হচ্ছিল না। চুপ কর গোপাল, আমাদের পরিকল্পনায় কোনো ফাঁক ছিল না। শ্রীধর মরতো বাঘের হাতে, ওর বাড়ি জ্বালিয়ে দেওয়া হতো, ব্যাস। কিন্তু কিন্তু তোমার কারণে সব নষ্ট হয়ে গেল। কিন্তু আমি যে মহারাজকে চিনতাম, সে আপনি নন। দূর হয়ে যাও তুমি, অপদার্থ ভাঁড়। রাজনীতি কি বোঝ? রাজনীতি না বুঝলেও
নীতি জ্ঞান আমার টনটনে মহারাজ। তাহলে সেটা বেচেই খাও না, এখানে কেন? মহারাজের কি একই মত? হ্যাঁ, যাও, বেরিয়ে যাও। তোমার মুখ আমি দেখতে চাই না। আচ্ছা, কি ব্যাপার গোপাল, এবার কি তুমি বাঘে খাবার হওয়ার জন্য বসে আছো? তুমি? তোমার বন্ধুরা সব খাবার নষ্ট করে দিয়েছিল, তাই তো অন্ন জোগাড়ের চেষ্টায় গিয়েছিলাম। তোমার চক্করে যে আমার অন্নে টান পড়েছে, তাই ভাবলাম ওই গিন্নির থেকে বাঘই ভালো, একেবারেই খাবে। তোমার মন বড় বিক্ষিপ্ত গোপাল। ভাড়ের আবার মন, কখনো তেলে জলে দৌড়ে হাসাই, আবার কখনো কেঁদে। ও, তার মানে মহারাজ কৃষ্ণচন্দ্র কি তাহলে? অর্ধচন্দ্র দেখিয়েছে। গোপাল, তোমার আর মহারাজ কৃষ্ণচন্দ্রের রাগ অনুরাগের সম্পর্কের কথা সবাই জানে। তুমি আজ রাতটা বিশ্রাম নাও, মাথাটা ঠান্ডা থাকবো না, বুঝলে? দুঃখিত গোপাল, তোমাকে কিন্তু বিশ্বাস করতে পারবো না। মোলোজা, আমি কবে বললাম যে আমি নবাবের কাছে চাকরি করব? তাহলে ওই দেখো, ওখানে অনেক হোমড়া চোমড়া আছে, তা সেখানেই কোথাও। আচ্ছা আচ্ছা, ভেবে দেখবো। তোমার ঘর তো সামনেই, একটু জল খাওয়াও তো শ্রীধর। নিশ্চয় নিশ্চয়, চলো চলো। একটু দাঁড়াও। আগুন 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 আগুন! কি? আমাদের আবার দেখা হবে গোপাল। ধন্য গোপাল, ধন্য তুমি। কিভাবে অসম্ভবকে তুমি সম্ভব করলে? ও জানতো আমরা অসম্ভব জায়গাগুলোতে খুঁজবো, তাই ও চিঠিটাকে সবার চোখের সামনেই রেখে দিয়েছিল। সে কি? কোথায় রেখেছিল? মহারাজ, এই প্রাসাদে আগুন লাগলে আপনি কোন বস্তুটি বাঁচাতে দৌড়বেন? বস্তু নয় গোপাল, বস্তু নয়। আর তুমি তো জানো আমি তোমাদের রানীমাকে বাঁচাতে দৌড়বো। কারণ উনি আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ, আর আগুন লাগবার পর ওই শ্রীধরও তার সবচেয়ে মূল্যবান সম্পদ ওই চিঠিটা বাঁচানোর জন্য দৌড়েছিল। কিন্তু খানিকটা গিয়েই সে বুঝতে পেরে যায় যে সে আমার পাতা ফাঁদে পড়ে গেছে। আর বুঝেই সে পালিয়ে যায়। কোথায় ছিল চিঠিটা? হ্যাঁ, চিঠিটা এই জানলার পর্দায় সুন্দর করে সেলাই করে রাখা ছিল। হ্যাঁ? ইস, তোমার আবার কি হলো? আগে ওই জানলায় তো আমি আটকে ছিলাম, যদি জানতাম। পাওয়া গেল শ্রীধরকে? না মহারাজ, তবে তল্লাশি জারি আছে আর সব সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। আর শ্রীধরের ধরা পড়া এখন শুধু সময়ের অপেক্ষা। ঘোড়া ছাড়া এই সামান্য সময়ের মধ্যে কোথায় উবে গেল সে? উদ্বিগ্ন হবেন না মহারাজ, আমি বিশেষ বাহিনী নিয়ে তল্লাশি চালাচ্ছি। আমায় অনুমতি দিন। অনুমতি দিলাম।
মহারাজ আমিও তাহলে এসো এসো, আমি তোমাকে একটা কথাই বলবো, ধন্য গোপাল, ধন্য ধন্য তুমি। মহারাজের জয় হোক। মহারাজ, একটা খটকা আমার যাচ্ছে না। কোন খটকা? শ্রীধর লুকিয়ে পড়লো কিভাবে? আর ওই শ্রীধর যখন পালায় তখন সেখানে শ্রীধর আর গোপাল ছাড়া কেউ ছিল না। আর গোপাল যা বলেছে তাই আমাদের মেনে নিতে হচ্ছে। তা তুমি কি গোপালকে অবিশ্বাস করছো? না হলে এত সেপাই থাকতে গোপাল তখনই ওকে ধরার চেষ্টা করলো না কেন? এটাও তো ঠিক। শ্রীধরকে আর একটু হলেই ধরে ফেলতাম। তাহলে শ্রীধরই নবাবের গুপ্তচর ছিল? হ্যাঁ, আর একটু হলেই সর্বনাশ হয়ে যাচ্ছিল। এবার একটু ঠান্ডা মাথায়। রানীমাকে কথাটা বলবে কবে? কি কথা? আমাদের বিয়ের অনুমতির কথা। আগামীকালই বলবো। আমি এবার যাই, রানীমা অপেক্ষা করবেন। চলো চলো, আমু একবার ওই অন্তঃপুরের সুরক্ষাটার খোঁজ নি। শ্রীধর এখন চোট খাওয়া সাপ। চলো চলো। অপূর্ব অপূর্ব, বন্ধু রবার্ট ক্লাইভের জন্য। মহারাজ আপনার কথা মতো ওতে লিখে দিয়েছি। টু মাই ফ্রেন্ড রবার্ট ক্লাইভ ফ্রম কৃষ্ণচন্দ্র রায় রায়। খুবই সুন্দর। এবার অন্দরমহলে চলুন মহারাজ। এবার তাহলে আসি মহারাজ। শুধু চিঠি নয়, আরো আছে। রাত 12টায় রাজবাগানে। যাচ্ছে কোথায়? শিবরাত্রি বম ভোলে। এই লোকটাকে নিয়ে তো আর পড়া যায় না, একেবারে জ্বালিয়ে খেলো। ভূত ভূত অদ্ভুত। কিভাবে ঝুটিয়ে তোমার ভূত তাড়াতে হয় আমার জানা আছে। থাক বেটা এখানে।
না না না, কালকের মধ্যেই রবার্ট ক্লাইভ আর জগৎ শেঠকে চিঠিটা পাঠাতে হবে। কি দরজা খোলা? কি সেনাপতি তুমি? আপনি এ মুকুট বার করলে কি করে? আমি বার করিনি মহারাজ, আমি এটা ঢুকিয়ে রাখছিলাম। মানে কি? এটা বাইরে পড়ে থাকতে দেখে। মিথ্যে বলো না। মিথ্যে নয় মহারাজ। সিন্ধুক থেকে কে বার করলো এই মুকুট? আমি জানি না মহারাজ। চুপ! তোমার হাতে ক্ষত, নিশ্চয় ওই চাবি ছাড়া সিন্ধুক খোলার চেষ্টায়। না মহারাজ, না না। চিঠি কোথায়? কোথায়? প্রহরী, প্রহরী! সেনাপতিকে বন্দী করো। মহারাজ, আমাকে 2 দণ্ড সময় দিন, আমি চিঠি উদ্ধার করে আনবই আনবো। মিথ্যুক, বেঈমান! মহারাজ, রানীমা জানতে চাইলেন এত চিৎকার। ওকে নিয়ে যাও। গোপাল দাদা, সর্বনাশ হয়ে গেছে, সেনাপতিকে বন্দি করা হয়েছে। সে কি? দেখছি। আচ্ছা, এই লাল দাগ কিসের? রক্ত? আচ্ছা। মহারাজ, ওই মুকুটটাকে আর সিন্ধুকে রাখা মোটেই ঠিক হবে না। ঠিকই বলেছ। বেশ, চলো। হ্যাঁ। এ কি গোপাল, তুমি এখানে কি করছো? এত সকালে? ওই সকালে শরীর চর্চা, ওই তিলে জলে মেশানো আর কি। কাগের ঘরে বাঘের ছানা, একটা খোড়া একটা কানা, ঝিঙ্কা চাক্কা ঝিঙ্কা চাক্কা, ঝিঙ্কা চাক্কা এটা কি? চেনা জুতো, তবে ঠিক কার সেটা তো ঠিক বুঝতে পারছি না। ব্যাপারটা হচ্ছে গোপাল দাদা, গোপাল দাদা, গোপাল দাদা, সেনাপতিকে ছাড়া পাবে না। দেখি কি করতে পারি। আর চিঠিটা কি করে পাবো সেটা ভাবো তোমরা। যত সব। বলছি, এবার গোপাল কোথায়? মহারাজ, অভয় দেন তো বলি কথাটা। কি? সেনাপতি ধরা পড়লো, আর গোপাল ঠিক সেই সময়ই রাজপ্রাসাদে, তাও কিনা ভোর রাতে, যে কিনা বেলা 10টার আগে ঘুম থেকেই ওঠে না। এটা তো ভাবিনি। এই সেনাপতি দোষী সেটা প্রমাণিত,
আর ওই গোপালকেও। সেনাপতি নির্দোষ মহারাজ। কি? সেনাপতি নির্দোষ, ওকে ছেড়ে দেওয়ার আজ্ঞা হোক মহারাজ। আমি বলেছিলাম মহারাজ, এই সেই তৃতীয় ব্যক্তি, এ শ্রীধরের দ্বিতীয় সঙ্গী। আমি সত্যের পক্ষে। চুপ করো তুমি। মন্ত্রী, বলো তুমি কি বলছিলে? হ্যাঁ, যা বলছিলাম, এই গোপালের অভাবে চিঠি খুঁজে পাওয়াটা ছিল একটা নাট্য দৃশ্য। ওই শ্রীধরকে সেনাপতির হেফাজতে লুকিয়ে রেখে এই গোপাল চিঠি ফেরত দেওয়ার নাটক করেছিল, যাতে গোপাল এই মহারাজকে দোষী প্রমাণ করার জন্য আরো বড় ফাঁদ পাততে পারে। তাই অপেক্ষা সফল হলো, কারণ রবার্টকে উপহার দেওয়ার জন্য তৈরি করা মুকুট এসে পৌঁছলো, যাতে একসঙ্গে রবার্ট এবং মহারাজের নাম খোদিত রয়েছে। এবার ওই চিঠি এবং মুকুট একসঙ্গে মহারাজের মৃত্যুবান। মিথ্যা মহারাজ। চুপ! সেনাপতির সাথে তোমারও শুলদণ্ড হবে। ঠিক ঠিক। আমি মহারাজের কোলে উঠব। চত্বসব। অধিকতা দেখলে না হাসি পায়। প্রহরী, 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 গোপালকে নিয়ে যাও কারাগারে, নিয়ে যাও। মহারাজ, তোমাকে বন্দি করা হলো কেন? রাজদ্রোহ। তুমি? আমি বিশ্বাস করি না। আমি নাকি তোমার সহযোগী, তাই আমাদের শাস্তি একই। মহারাজ কি অন্ধ? না সেনাপতি, মহারাজ নন, অন্য আর কেউ। ও, মন্ত্রী? না, সেও নয়। আচ্ছা, একটা গল্প বলি। হ্যাঁ, গল্প? এখন শোনাও। এক দেশে এক রানী ছিল। তিনি একবার এক মেলা থেকে হারিয়ে যাওয়া অনাথ মেয়েকে নিজের প্রাসাদে আশ্রয় দেন। ক্রমে ক্রমে ওই রাজ্যের সেনাপতির সাথে তার বন্ধুত্ব হয় এবং তারা বিবাহ করবে বলে ঠিক করে। তখনই সেই রাজ্যে এসে পৌঁছয় এক জাদুকর। সেনাপতির দায়িত্ব ছিল সেই জাদুকরকে দেখভাল করা, কিন্তু সে জানতেও পারে না যে সেই জাদুকর তার বাগদত্তাকে সম্মোহিত করে ফেলেছে। রবার্ট ক্লাইভের মুকুট সেই মেয়ে রাজসভার জানলা দিয়ে জাদুকরের হাতে তুলে দেয়। সে কি? তুমি কি করে জানলে? এখনই চমকিও না সেনাপতি, আমি কি কি জানি সেটা আগে পুরোটা শোনো। রাত্রে ঝিরঝিরে বৃষ্টি হয়ে যাওয়ার জন্য উদ্যানের ঘাস মাটিতেও পায়ের ছাপ পড়েছিল। আমার সৌভাগ্য যে দিনের আলো ফোটার পর আমি প্রথম বাগানে যাই। সেখানে আমি 2 জোড়া পায়ের ছাপ দেখতে পাই। শ্রীধর পাঁচিল টপকে এসেছিল, তারপর পৌঁছয় জানলার কাছে। ওদিকে সেনাপতি এক সন্দেহভাজনকে অনুসরণ করে সেখানে আসে এবং এই দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে যায়। সে দেখতে পায় দূরে রাজসভার খোলা জানলায় এক কালো নারী মূর্তি, আর সে জানলার সেই মেয়েকে স্পষ্ট দেখতে পায়। তাই সে অন্য প্রহরীদের ডাকে না। শ্রীধর মুকুটটা নিয়ে পাঁচিলের দিকে হাঁটা দেয়। সে শ্রীধরের দিকে দৌড়ায় এবং কৃষ্ণচূড়া গাছের নিচে শ্রীধরকে ধরে। সে ধস্তাধস্তি হয়, তার হাত কেটে যায়। শ্রীধর সেই সুযোগে পাঁচিল টপকে পালিয়ে যায়। সে মুকুটটা নিয়ে রাজসভায় ফিরে আসে। আমি বিশ্বাস করতে পারিনি যে ময়না এ কাজ করতে পারে। ময়না রাজসভায় ঢোকে, নকল চাবি দিয়ে সিন্দুক খোলে, মুকুট বার করে। এই সময় অসতর্কতায় ধাক্কা লেগে ফুলদানি পড়ে সব জল পড়ে যায়। সেটা ধরতে গিয়ে তার হাতের আলতা ধুয়ে যায়, যেটা সকলে রক্ত বলে ভুল করেছিল।
মাটিতে আমি তার হাতের আর পায়ের ধুয়ে ফ্যাকাশে হয়ে যাওয়া আলতা দেখেছিলাম। কিন্তু বাইরের লোকটা যে শ্রীধর সেটা তুমি জানলে কি করে? এই যে শ্রীধরের জুতো। তা প্রথমে মনে করতে পারিনি, তারপর মনে পড়েছে। বাগানে যে আমি গিয়েছিলাম সেটা বুঝলে কেমন করে? স্যাঁকড়ার খবরটা আমি জানতাম, তাই বুঝেছিলাম যা ঘটার আজকেই ঘটবে। আর শ্রীধর আমার দিক থেকে বিপদ আসবে না জানলে তবেই ঝুঁকি নেবে। ওই রাজবাড়ির ভিতর যে কেউ আছে সেটা আগেই বুঝেছিলাম, কিন্তু তুমি সব একেবারে গুলিয়ে দিলে। না না না, আমি কিছুতেই মহারাজকে ময়নার নাম বলতে পারবো না। না না না। কিন্তু আমি যে জেনে গিয়েছি। মহারাজ, আপনি এখানে? হ্যাঁ, গোপালকে দণ্ড দেওয়ার সময় সে কৌশলে আমার কোলে উঠে কানে কানে তা শেষ ইচ্ছে এটাই জানিয়েছিল, আমি যেন গুপ্ত কক্ষে উপস্থিত থেকে তাদের কথাবার্তা শুনি। মহারাজ, আমি তাহলে শ্রীধরের সন্ধানে? হ্যাঁ, যাও যাও। ময়না প্রাসাদে নেই। কিন্তু গোপাল কিভাবে জানলো যে রাজপ্রাসাদেও গুপ্তচর আছে? রাজবাড়ির খবর যে শ্রীধরের কাছে যাচ্ছে তা বুঝেছিলাম যখন দেখলাম শ্রীধর জানে ওকে ছলে ফেলার পিছনে আমি নেই। সন্দেহ সত্যি হলো যখন দেখলাম মহারাজ আমাকে তাড়িয়ে দিচ্ছেন শুনেও ও চমকালো না এবং আমাকে মুর্শিদাবাদ পাঠাতে ও রাজি হয়ে গেল। ওহো, কি বুদ্ধি! ঠিক জানো আচারের মুখ শুদ্ধি। চুপ করো। কিন্তু শ্রীধরকে পাবো কোথায়? চিঠিটা পাবো কি করে? কিন্তু ময়না এটা কেন করলো? শ্রীধর চালাক, ও মুর্শিদাবাদের দিকে যাবে না, কলকাতার দিকে যাবে। চিঠি ওদের কাছেই থাকা উচিত, আর ময়নার উত্তর সেই দেবে। দেখি। এই তো প্রহরী। তোমাদের কিছু বলার আছে শ্রীধর? আমরা যা করেছি তা আমাদের দেশের জন্য, তাই সব শাস্তির জন্যই তৈরি। আমাদের? তাহলে কি ময়নাও? হ্যাঁ, উনি আমার পিতা। পিতা? তুমি অনাথ নও? না রানীমা, আপনার উদার হৃদয় লাভ উঠিয়ে আমাকে অনাথ সাজিয়ে অনেক বছর আগেই কৃষ্ণনগরের প্রাসাদে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। ভাবা যায় না মহারাজ, হেঁটোয় কাটা মাথায় কাটা দিয়ে এদের জ্যান্ত পুঁতে ফেলা হোক। মহারাজ, এরা ব্যক্তিগত স্বার্থে কোনো কাজ করেনি। সবচেয়ে বড় যে কথাটা আমাদের মনে রাখা উচিত তা হলো এত বছর এই ময়না প্রাসাদে মহারাজ ও মহারানীর ঘনিষ্ঠতায় কাটিয়েছে। ইচ্ছে করলেই সে মহারাজ বা মহারানীর সাংঘাতিক ক্ষতি করতে পারত, কিন্তু সে তা করেনি। হ্যাঁ, এটা সত্যি। আর নবাব ওদের মৃত্যুর খবর পেলে ওদেরকে গৃহবন্দী করা হোক। ইতিহাসের পাতা থেকে ওদের অস্তিত্ব মুছে দেওয়াই সব থেকে ভালো। ঠিক। শ্রীধর, তুমিও তোমার কন্যার সঙ্গে সারা জীবন কৃষ্ণনগরেরই কোনো অজ্ঞাত স্থানে গৃহবন্দী থাকবে। শ্রীধর, শ্রীধর, খাবার এনেছি, দরজাটা খোলো। যা হয় ভালোর জন্যই হয়, কিন্তু এতে কার ভালো
সেটা সময় এলেই বোঝা যাবে। যাক, এখন গিয়ে গিন্নিকে সামলাই। রাজ্য তো বেঁচেছে, এবার নিজেকে তো বাঁচতে হবে।